গ্রাম আকন্দপুর। এই গ্রামের সবচেয়ে সুন্দরী ও মায়াবী মেয়ে পূর্ণা। উচ্চতা, সৌন্দর্য, চোখের চাহনি এবং ভদ্রতা সবকিছু দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে তাকে দিয়েছে। অসম্ভব সুন্দর, পাতলা ঠোঁট, মায়াবী চোখ। তাই নিরুপমা ভালোবেসে নাম রেখেছিলেন পূর্ণতা। কিন্তু তার জীবনে অপূর্ণ থেকে গেছে। সব দিক দিয়েই সে পরিপূর্ণ হলেও ভালোবাসার দিক দিয়ে অপূর্ণ থেকে যায়। সময়কাল 1979। আকন্দপুর শেখ বাড়ি। বাড়ির চারপাশে সুপারি ও নারিকেল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। বাড়ির একপাশে বড় একটা পুকুর, পাকা ঘাটলা। নিস্তব্ধ শান্ত বাড়িতে 3জন লোকের বসবাস: জলিল, নিরুপমা আর তাদের মিষ্টি মেয়ে পূর্ণতা, যাকে ভালোবেসে পূর্ণা বলে ডাকে। জলিল পূর্ণার বাবা। গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি। উঠানে দাঁড়িয়ে 6 মাস বয়সী সুন্দরী পূর্ণতাকে উপরের দিকে তুলে ছুঁড়ে মারছে এবং নিজের হাতে ধরে নিচ্ছে। কিন্তু মেয়েটা একটুও ভয় নেই। সে খিলখিল করে হাসছে। মনে হচ্ছে সে জানে তার বিশ্বাসযোগ্য এই হাত দুটো ঠিক তাকে ধরে নেবে, কিছুতেই মাটিতে পড়তে দেবে না। নিরুপমা পূর্ণার মা। ফর্সা, তার হরিণের মতো চোখ, নাক খাড়া, থুতনিতে একটা তিল তাকে আরও লাবণ্যময়ী করে তুলেছে। 16 বছর বয়সী এক তরুণী। আশেপাশের মানুষ বলতো, নিরুপমার মতো মেয়ে জলিলের মতো ছেলের বউ হলো কিভাবে? মেয়েটাকে জলিল হয়তো প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। নিরুপমা এসব কথায় কান দেয় না। তার কাছে তার স্বামী আর মেয়েই সব। নিরুপমা রান্নাঘরে বসে পুঁইশাক কাটছে আর জলিল এর দিকে কয়েকবার আর চোখে তাকিয়ে দেখছে। নিরুপমা নিজের কাজ করতে করতে বলল, সাবধানে, আমার মেয়ে যেন পড়ে না যায়। জলিল নিরুপমার দিকে তাকিয়ে বলল, আমার হরিণী চোখের নেরু, আমার মেয়ে পারবে না তাকে। তার বাবা জীবন দিয়ে সারা জীবন আগলে রাখবে। আমার রাজকন্যাকে কোনো ব্যথা পেতে দিব না। নিরুপমা মৃদু হেসে জলিলের দিকে তাকিয়ে বলল, সে শুধু তোমার না, আমারও সুন্দরী রাজকন্যা। আবার যাও, মেয়েকে দিয়ে লাউ মাচা থেকে লাউ এনে দাও, রান্না করব। জলিল নিরুপমার কোলে পূর্ণাকে দিয়ে রান্নাঘর থেকে কাঁচি নিয়ে বাড়ির পিছনে চলে যায়। নিরুপমা স্বামীর দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে। বাড়ির পিছনে বিশাল এক সবজি বাগান, পুঁইশাক, কুমড়ো, লাউ, সিম। জলিল যেই লাউ কাটাতে যাবে সেইখানে রহিমা এসে হাজির। রহিমা পূর্ণার পাশের বাসার চাচি। রহিমার ছেলে বিয়ে করে বউকে নিয়ে দূরে থাকে, মায়ের খবর নেয় না। আজকে একজনের বাসা থেকে চাল, কাল অন্যজনের বাসার থেকে সবজি নিয়ে নিজে রান্না করে খায়। রহিমা আকুতি স্বরে বলল, জলিল ভাই, বাসায় কোনো খাবার নাই, একটা লাউ দিবে, রান্না করে খাবো। জলিল তার কথা শুনে ঠোঁট কামড়াচ্ছে আর ভাবছে, মাচায় শুধু একটা লাউ আছে, সেটা যদি দিয়ে দেয় তাহলে আজকে শুধু পুঁই শাক দিয়ে ভাত খেতে হবে। আর ভাবছে, লাউ না দিলে সে আজকে না খেয়ে থাকবে। তাই সে লাউটা রহিমার হাতে দিয়ে বলল, যাও, তুমি এইটা নিয়ে যাও, রান্না করে খাও। রহিমা মাচায় তাকিয়ে বলল। লাউ তো একটাই দেখা যায়, তুমি খাবে কি? জলিল স্বাভাবিক স্বরে বলল, তুমি চিন্তা করো না, নিরুপমা রান্না করতেছে। আমি তো লাউ কালকের জন্য নিচ্ছিলাম। রহিমা চলে গেল। জলিল মন খারাপ করে কপালটা কুঁচকে রান্নাঘরে নিরুপমার কাছে আসলো। নিরুপমা তার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাথা নিচু করে আছো কেন? লাউ কেটে আনোনি? তোমাকে না বললাম নিয়ে আসতে? জলিল মাথা নত করে মিনমিন স্বরে বলল, রহিমা এসেছে, বলল তার ঘরে কিছু নাই, তাই দিয়ে দিছি। জলিলের ভীতু মুখটা দেখে নিরুপমার মৃদু হাসে। জলিল ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে বলল, হরিণী চোখের নেরু, আমার সুন্দরী বউ, তুমি কিছু মনে করো না। আমার আজকে পুঁইশাক দিয়ে খেয়ে নেব। আজ রাতে নদীতে মাছ ধরতে যাব, কালকে আমরা মাছ দিয়ে খাবো। নিরুপমার স্বামীর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি জানি আমার স্বামী দয়ালু। তার এই দয়ালু মন দেখেই তো তার কাছে সব ছেড়ে চলে আসছে। এতে ভয় পাবার কি আছে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। রাত 8টায় জলিল চলে যায় নদীতে মাছ ধরতে। নিরুপমা ঘরে পূর্ণাকে নিয়ে একা। পুরো বাড়িতে তারা 3জন থাকে। নিরুপমার শিক্ষায়, কথাবার্তা খুব ভালো, ভালো পরিবারের মেয়ে, আবার খুব সাহসী মেয়ে। তাই সে একা থাকতে ভয় পায় না। রাত 10টা। নিস্তব্ধ চারপাশ, কালো অন্ধকার চারিদিক। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে।
গাছ থেকে থেমে থেমে থুতুম পেঁচা ডাকছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। এক ভুতুড়ে পরিবেশ। নিরুপমা শুয়ে আছে বিছানায়, তার পাশে পূর্ণা ঘুমাচ্ছে। হঠাৎ দরজার ওপাশে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে নিরুপমা। সে বিছানায় উঠে বসে, আস্তে আস্তে বিছানার নিচ থেকে বটি হাতে নিয়ে দরজার পাশে দাঁড়ায়, এমনভাবে যেন কেউ আসলে বটি দিয়ে তার মাথা ভাগ করে দেবে। পরের দিন সকাল 8টা, জলিল বাসায় আসে। এসে দরজা বন্ধ দেখে ভাবে হয়তো ঘুমাচ্ছে, আবার ভাবলো নিরুপমা এত দেরিতে ঘুম থেকে তো উঠে না। সকালে উঠে নামাজ আদায় করে কুরআন পড়ে, সে তো আর ঘুমায় না। তাহলে দরজা বন্ধ কেন? অসুস্থ হয়ে পড়ে নাই? কিছু হয়নি তো? মনের মধ্যে অশান্তি হচ্ছে। দরজা ধাক্কায়, ডাকতে লাগলো। জলিল অনেক ডাকাডাকি করে। খানিকক্ষণ হয়ে যায়, যখন সারা শব্দ নেই তখন জলিল দরজা ভেঙে ফেলে। দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় নিরুপমা পড়ে আছে। তার হরিণী চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। বিছানার নিচে রক্তমাখা বটি পড়ে আছে। পাশে পূর্ণা চোখ বন্ধ করে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে। জলিল শক্তি হারিয়ে ফেলছে, শরীর থরথর করে কাঁপছে। মাটির পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না, পুরো শরীর ঘেমে একাকার। নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে চিৎকার দিয়ে নিরুকে জড়িয়ে ধরে বলল, আমার হরিণী চোখের নিরু, তুমি এমনভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমার হরিণী চোখের রানী, আমার দিকে তাকাও। ওঠো, আমাকে একা করে দিও না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নেই। ওঠো আমার সুন্দরী বউ, ওঠো, আমাকে একা ফেলে চলে যেও না। জলিল পূর্ণার দিকে তাকিয়ে নিরুপমাকে রেখে পূর্ণার বুকের মাথা রেখে তার নিঃশ্বাস অনুভব করার চেষ্টা করে। নিঃশ্বাস নিচ্ছে পূর্ণা আবার নিরুকে জড়িয়ে ধরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে রহিমা সহ আশেপাশের আরো লোকজন চলে আসলো। সবাই বলছে, তোর বউকে কোপায় খুন করা হয়েছে। নিরুপমার দিয়ে 5টা কোপের চিহ্ন রয়েছে, সারা শরীর রক্তে ভিজে একাকার, রক্তে ঘরে বন্যা বইছে। জলিল কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারায়। 16 বছর পর আকন্দপুর শেখ বাড়ির প্রধান জলিল শেখ, পূর্ণার বাবা। আশা জলিলের দ্বিতীয় স্ত্রী, সুন্দর স্বাস্থ্যবান মহিলা। রাগী, সবসময় ক্ষুব্ধ স্বরে কথা বলে সবার সাথে। গ্রামের সব মানুষ তাকে ভয় পায়, এড়িয়ে চলে। প্রিয়া পূর্ণার সৎ বোন। আকিব ও রাকিব তারা পূর্ণার সৎ ভাই। আর পূর্ণাকে নিয়ে জলিল শেখের সংসার। পূর্ণাদের বিশাল বড় বাড়ি, একপাশে বারান্দা দেয়া, 3 রুমের টিনের ঘর। ঘরের পিছনে সবজি মাচা, মাচায় লাউ, পুঁইশাক, কুমড়ো, সিম। বাড়ির আরেক পাশে টমেটো, আলু, ফুলকপি এবং অন্য সবজি চাষ করে। আরেক পাশে বিশাল বড় এক পুকুর, সেখানে মাছ চাষ করে জলিল। বাড়ির চারপাশে সুপারি ও নারিকেল গাছ। পূর্ণা সব নিজের হাতে সামলায়। বাড়ির সব কিছু যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখে। অন্যদিকে আশার সব কিছু তার প্রিয় সব জিনিসের উপর অধিকার খাটায়। শুধু একটা জিনিস তার অপ্রিয়, পূর্ণা। কারণ পূর্ণা তার সৎ মেয়ে, জলিল ও তার নিরুপমার সন্তান। আশা ঘর থেকে তার এবং তার ছেলেমেয়েদের ময়লা কাপড় ধোয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়ায়, চারিদিকে তাকাচ্ছে। সে পূর্ণাকে খুঁজছে কাপড় ধোয়ার জন্য। আশা ক্ষুব্ধ স্বরে, পূর্ণা, কই তুই? কোথায় গেছস? পূর্ণা, বোবা হয়ে গেলি নাকি? পাড়া বেড়াতে চলে গেছে। বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। তার গলা শুনে প্রিয়া দৌড়ে বাড়ির পিছন থেকে আসে। হাঁপাতে হাঁপাতে বলল, মা, কি হয়েছে? পূর্ণা আপা তো বাবার সাথে তার মায়ের কবরে গেছে। এই কথা শুনে আশা চোখ বড় বড় করে ক্ষুব্ধ স্বরে বলল, ওই হতচ্ছাড়ি নিরুপমা শুনেছি রাতে বেহাইয়াপনা করে, বেড়াদের হাতে খুন হয়েছে। কবরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না। আমার স্বামী একবার আমার দিকে তাকায়ও দেখে না। আর 16 বছর ধরে একদিনও বাদ দেয়নি তার কবরে যাওয়া। আমি মরলে জলিল কখনো আমার কবর জিয়ারতে যাবে না। সব ভালোবাসা প্রথম বউয়ের জন্য 16 বছরে তাকে ভুলতে পারিনি। সাথে আবার মেয়েটাকে নিয়ে গেছে। এখন এত কাজ কে করবে? কাপড়গুলো আছাড় মেরে মাটিতে ফেলে দিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। প্রিয়া এক হাত কোমরে দিয়ে আরেক হাতের আঙ্গুল মুখে নিয়ে নখ কামড়াচ্ছে আর বলছে, যাক বাবা, মায়ের কি হলো? এত রেগে গেল কেন? সব সময় নিরুপমা আম্মাকে গালাগাল দেয় কেন? প্রিয়ার বয়স 14 বছর, ক্লাস 7-এ পড়ে। ফর্সা, গোল চেহারা, নাক খাড়া, লম্বায় 5 ফুট উচ্চতা। জলিল ও আশার প্রথম সন্তান। সে পূর্ণাকে অনেক ভালোবাসে। এই বাসায় তার একমাত্র সঙ্গী তার বাবা আর প্রিয়া।
চঞ্চল স্বভাবের মেয়ে, স্পষ্টবাদী, যা বলবে মুখের উপর জবাব দিয়ে দিবে, প্রতিবাদী, অন্যায় একদম সহ্য করবে না। তার সব সময়ের সঙ্গী তার বোন। সৎ বোন হলেও পূর্ণাকে তার আপন ভাইদের থেকেও বেশি ভালোবাসে। আকিব ও রাকিব দুজনেই যমজ, ৮ বছর বয়সী। তারা সবসময় দুজনেই একসাথে থাকে, একসাথে সব কাজ করবে, হোক সেটা দুষ্টুমি বা ভালো কাজ। পূর্ণাকে তারা অনেক ভালোবাসে, তাদের যত্ন নেওয়া, সব কিছু দেখভাল পূর্ণা করে। কিন্তু আশা তাদের পূর্ণার সাথে মিশতে দেয় না। শেখবাড়ি থেকে প্রায় ১৫ মিনিটের রাস্তা। প্রিয়া দৌড়ে যাচ্ছে জলিল ও পূর্ণার কাছে। জলিল ও পূর্ণা নিরুপমার কবরের পাশে বসে হাত তুলে দোয়া করছে। জলিলের চোখের পানি তার গাল বেয়ে টপ টপ করে ঝরছে। পূর্ণার চোখ পানি টলমল করছে। পূর্ণা দেখতে সুন্দরী, চোখ দুটো মায়াবী, মুখের গঠন গোল, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। তার চুল সিল্কি, লম্বা, কোমর ছেড়ে পড়ে। পূর্ণার মতো সুন্দরী আকন্দপুর বা তার আশেপাশের গ্রামে একটাও নেই। যেমন সুন্দরী তেমন নম্র, ভদ্র। পূর্ণা সবসময় মানুষের সাথে মাথা নিচু করে কথা বলে, তাই গ্রামের সবাই তাকে পছন্দ করে। পূর্ণা দেখতে তার মায়ের মতো। যে কেউ বলবে তারা হয়তো যমজ। পূর্ণার এই সৌন্দর্য কিছু মানুষের হিংসার কারণ। পূর্ণা তার বাবাকে কাঁদতে দেখে নিজের কান্না চেপে রাখে, নিজের হাতে বাবার চোখ মুছে দেয়। বাবা, তুমি কাঁদলে মা কষ্ট পাবে। কবরের পাশে এভাবে কাঁদতে নেই। আমরা কান্না করলে মা ফিরে আসবে না। যদি কান্না করলে মা ফিরে আসতো তাহলে আমি প্রতিটা মুহূর্ত কান্না করে রবের কাছে মাকে চাইতাম, কিন্তু সে আসবে না। সে রবের কাছে চলে গেছে। পরকালে আমরা মায়ের সাথে দেখা করব। তুমি কেঁদো না আমার প্রিয় বাবা। আমরা মৃতদের জন্য দোয়া ছাড়া আর কী বা করতে পারি? পূর্ণার কথা শুনে অশ্রুসিক্ত চোখ তাকিয়ে বলল, আমার মেয়ে কবে বড় হয়ে গেল, ঠিক বড়দের মতো কথা বলছে, আমাকে কি সান্ত্বনা দিচ্ছে। আমার মায়াবী চোখের মেয়ে, মায়ের মতোই কথার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারবে। তুমি তোমার মায়ের মতোই বুদ্ধিমান। এই কথা বলতে বলতে জলিল রাস্তার দিকে তাকালো, দেখলো প্রিয়া হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। জলিল স্বাভাবিক স্বরে বলল, মনে হয় আমার ছোট মেয়ে তার মায়ের কোনো খবর নিয়ে আসছে। পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসে। প্রিয়া দৌড়াতে দৌড়াতে সামনে এসে বলল, আপা, মা খুব রেগে গেছে, এখনই চলো, মা নিরুপমা মাকেও বকছে। এই কথা শুনে পূর্ণা ও জলিল দুজনের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পূর্ণা এক দীর্ঘশ্বাস ফেলে, তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি বাজারে যাও, এই নিয়ে আশামাকে কিছু বলো না। জলিল মেয়ের দিকে তাকিয়ে গোপন শ্বাস নেয়। ঠিক আছে মা, তোমরা বাসায় চলে যাও। জলিল চলে গেল। প্রিয়া ও পূর্ণা রাস্তায় হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। মাটির রাস্তা, দুই পাশে বিশাল আকৃতির দুইটা বকুল গাছ। সামনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে 23 বছর বয়সী একটা সুদর্শন যুবক, চুলগুলো হালকা কোকড়ানো, লম্বা 6 ফুটের মতো, এগিয়ে আসছে। পূর্ণার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভুলেই গেছে সাইকেলের উপর বসে আছে। সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পূর্ণা ও প্রিয়ার উপর সাইকেল ফেলে দেয়। সে অন্য পাশে পড়ে যায়। পূর্ণার হাত ছিঁড়ে রক্ত বের হয়ে যায়। প্রিয়াও ব্যথা পায় হাতে। ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে থাকে। সাইকেল তাদের উপর যে পড়ে আছে সেটা খেয়াল তার নেই। ছেলেটা উঠে হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠুন, আমার হাত ধরুন। পূর্ণা চোখ দুটো বড় বড় করে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বলে, আগে সাইকেল ওঠান। ছেলেটা পূর্ণার দিকে আর চোখে তাকিয়ে, ও হ্যাঁ, সাইকেল তুলতে হবে। ছেলেটা সাইকেল তুলে। পূর্ণা দাঁড়িয়ে প্রিয়াকে তোলে। পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা বলল, কি হয়েছে, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? ছেলেটা চোখ সরিয়ে আবার আর চোখে তাকিয়ে বলল, কি নাম আপনার? আমার নাম পূর্ণা। ছেলেটা মৃদু হেসে বলল, পূর্ণা খুব সুন্দর নাম, ঠিক মানুষটার মতোই সুন্দর। আমি সাইদ, আশেকনগর আমার বাসা, এই তো পাশের গ্রামে। আমি শান্তিনগর পড়ালেখা করি। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, আমি কি আপনার কাছে জানতে চাইছি আকবরিয়ে কথা বলতে কেন বলেছেন? এত সুন্দরী মেয়ে আমি আগে দেখিনি, শহরেরও দেখিনি। পূর্ণা প্রিয়ার হাত ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড সাইদের দিকে তাকিয়ে থাকে। সাইদ কিছু বলতে গেলেই তাকে কথার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায়। সাইদ মায়াবী চোখের তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, পূর্ণা, আজ থেকে তোমাকে আমি পূর্ণবতী বলে ডাকবো। রাতে বারান্দায় মেঝেতে বসে হারিকেনের আলোতে জলিল, আশা, পূর্ণা, প্রিয়া, আকিব ও রাকিব সবাই রাতের খাবার খাচ্ছেন। ভাত,
লাল শাক আর মাছ। পূর্ণা নিজের হাতে সব রান্না করেছে। আশা সবার থালায় মাছ দিচ্ছে, পূর্ণার থালায় মাছ দেয়নি। জলিল বলে, পূর্ণার থালায় মাছ দিলে না কেন আশা? আশা মিনমিন স্বরে বলল, পূর্ণা বলেছে রাতে মাছ খাবে না, তাই মাছ এক টুকরো কম দিতে বলেছি। পূর্ণার ঠোঁটের কোণে হালকা মুচকি হেসে মনে মনে ভাবছে এই মহিলা কিভাবে মিথ্যা বলছে। তারপরও পূর্ণা বলল, বাবা আমি বলেছি মাছ খেতে ভালো লাগে না। প্রতিদিন তো খাবারও দেয় না। যেই সময় জলিল বাসায় থাকে তখনই খাবার পায়। মাছ তো কতদিন ধরে খায় নাই, রান্না করার সৌভাগ্য হয় কিন্তু খেতে পায় না। খাবার শেষ করে সবাই উঠে যায়। পূর্ণা সব কিছু গুছিয়ে রাখে, খাবার থালা ধুয়ে পরিষ্কার করে। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে সন্তানদের দিকে তাকিয়ে বলে, সবাই তাড়াতাড়ি ঘুমাতে যাও, সকালে উঠে স্কুলে যাবে। বারান্দায় আশা ও জলিল ঘুমায়, বড় ঘরে তার দুই ভাই ঘুমায়, এই পাশের ছোট ঘরে প্রিয়া ও পূর্ণা ঘুমায়। সবাই ঘুমিয়ে পড়ে। পূর্ণা বিছানা ঝাড়ছে, প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুল ব্যাগ গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তারপর দুই বোন বিছানায় শুয়ে পড়ে। প্রিয়া নরম স্বরে বলল, আপা, কি হয়েছে? ওই ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর। কোন ছেলেটা? ওই তো সাইকেলওয়ালা। এই অসভ্য ছেলেটা, তার কথা শুনতে চাই না প্রিয়া। বলে উল্টো দিকে ঘুরে গেল পূর্ণা। প্রিয়া মুখ ভেঙছে। আহ, ছেলেটা কিভাবে বললো আমি সাইদ? কি সুন্দর ছেলেটা। প্রিয়া মাথা উঠিয়ে দেখল পূর্ণা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। প্রিয়া বিরক্তিকর স্বরে, ধুর আপা, তুমি ঘুমিয়ে গেলে? সকালে সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পূর্ণা, আকিব ও রাকিব এর বই খাতা তাদের হাতে দেয়। তার ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা তার ব্যাগ নেয়। পূর্ণার পরনে ছিল সালোয়ার কামিজ, ওড়না দিয়ে ঘোমটা দেয়া ছিল। প্রিয়া ও পূর্ণা একসাথে হাত ধরে দুজনে হেঁটে যাচ্ছে। প্রিয়া মুস্কি মুস্কি হাসছে আর বলছে, আপা, যদি এখন ওই ছেলেটা দেখা পেতাম, তাকে দেখার পর থেকে আমার জানো কেমন লাগছে। এই কথা বলতে বলতে প্রিয়ার সামনে তাকিয়ে দেখে বকুল ফুলের গাছের নিচে সাইদ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে প্রিয়া লাফ দিয়ে ওঠে। আপা, ওই দেখো আমার স্বপ্নের মানুষ সামনে দাঁড়িয়ে। পূর্ণা, কি হলো তোর? পূর্ণার সামনে তাকিয়ে বিরক্তিকর মুখ ভঙ্গি নিয়ে। এই অসভ্য ছেলেটার সামনে? প্রিয়া পূর্ণার হাত ছেড়ে দৌড়ে সাইদের দিকে ছুটে যায়। এখনই বলছিলাম তোমার কথা, তুমি সামনে চলে আসলে, 1000 বছর বাঁচবে। পূর্ণা ঘোমটা টেনে আস্তে আস্তে তাদের দিকে হেঁটে যায়। প্রিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রিয়াকে বলল, প্রিয়া চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আপা, একটু দাঁড়াও না, সাইদের সাথে কথা বলি। পূর্ণা ক্ষুব্ধ দৃষ্টিতে চোখ রাঙিয়ে। এইটা কেমন কথা? সে আমাদের থেকে বড়, ভাইয়া বলবি। সাইদ ঠোঁটের কোণে মুচকি হেসে বলে, সমস্যা নেই পূর্ণবতী। ওর যা ইচ্ছে বলুক। তোমার জন্য একটা জিনিস এনেছি পূর্ণবতী। কাল আমার সাইকেল দিয়ে তোমার হাত কেটে গেছিল, আমি দেখেছিলাম। তোমার ক্ষত সারাতে পারিনি, তুমি আমাকে বলার সময় দাওনি। তোমার জন্য ব্যান্ডেজ আর মলম নিয়ে আসছি, এইটা রাখো। পূর্ণা বলল, দরকার নেই, রক্ত থেমে গেছে, ক্ষত সেরে গেছে। প্রিয়া অনুরোধের স্বরে। আপা, সাইদ বলছেন নাও না। পূর্ণা চোখ রাঙিয়ে। চল এখান থেকে। প্রিয়া ও পূর্ণা একটু দূরে গেলে সাইদ জোর কণ্ঠে বলে, স্কুল ছুটির পর আমি এইখানে থাকবো পূর্ণবতী। প্রিয়া হাসি দিয়ে। ঠিক আছে সাইদ। স্কুল ছুটির পর প্রিয়া ও পূর্ণা বাসার দিকে যাচ্ছে। সাইদ সেই বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। পূর্ণা তাকে দেখে মাথা নিচু করে হাঁটছে, আর প্রিয়া হাসি মুখে হেলে ধুলে হাঁটছে সাইদের দিকে তাকিয়ে। যখন বকুল গাছের সামনে আসে, সাইদের পা এগিয়ে এসে বলল, পূর্ণবতী। পূর্ণা দাঁড়ায়। সাইদ একটা চিঠি এগিয়ে দেয়। পূর্ণা বিরক্তিকর স্বরে, এটা কি? প্রিয়া জবাব দেয়, আপা, এটা কি মানে চিঠি? সাইদের হাত থেকে চিঠি নেয় প্রিয়া, বলল, আপা নিবে না, আমি নিচ্ছি। সাইদ মৃদু হেসে চোখের ইশারায় ঠিক আছে বোঝালো। সন্ধ্যার আগে আশা বাহিরে হাঁস মুরগির খাবার দিচ্ছে। রাকিব ও আকিব উঠানে বসে তাদের খেলনা পলিথিনে গুছিয়ে রাখছে। পূর্ণা ও প্রিয়া লার্কি ঘরে গাছের কাটা ডালপালা গুছিয়ে রাখছে। প্রিয়া লার্কি রাখতে রাখতে প্রশ্ন করল, আপা, চিঠিটা পড়েছিস? পূর্ণা জবাব দিল, না, সুযোগ পাইনি। মা তো এইখানে আসবে না, এখানে নিয়ে আসি। পূর্ণা বিরক্তিকর স্বরে জবাব দিল, দরকার নেই, রাতে পড়বো। প্রিয়া মুখ ভেঙছে। তোর ইচ্ছা, তোর চিঠি তো আর আমি পড়তে পারি না, আমার হলে কখন পড়ে নিতাম। পূর্ণা মৃদু হেসে মনে মনে বলছে, প্রিয়া চঞ্চল হলেও বিবেক বুদ্ধি আছে, কারো কিছু না বলে ধরে না। রাতে পড়া শেষ।
পূর্ণা বই গুছিয়ে রাখছে। এই সময় প্রিয়া চিঠিটা সামনে এনে দেয়। প্রিয়া হেলে দুলে বলছে, আপা এবার পড়। না। প্রিয়া বিরক্তিকর কণ্ঠে বলল। পড় না। পূর্ণা নিজের অনিচ্ছা সত্ত্বেও চিঠিটা হাতে নেয়। বোনের অনুরোধ সে ফেলতে পারে না। পূর্ণা হালকা নিঃশ্বাস ছেড়ে চিঠি খোলে। প্রিয় পূর্ণবতী, এই প্রথম কোনো মেয়েকে চিঠি লিখছি। আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুকটা ধরফর করছে। এই প্রথম কাউকে নিজের অনুভূতি বলতে যাচ্ছি। আমার পূর্ণবতী, আমি তোমাকে আরও 2 বছর আগে দেখেছি। যেদিন তোমাকে প্রথম দেখি আমার চোখ দুটো তোমার ওই মায়াবী চোখের থেকে সরছে না। তখনই আমার হৃদয় তোমার কাছে আবদ্ধ হয়ে গেছে। এই হৃদয় থমকে গেছে। চারদিকে শুধু আমার পূর্ণবতীকে দেখি। 2 বছর এমন দিন বাকি নেই যেদিন তোমাকে স্বপ্ন দেখি নাই। কখনো আমার প্রেমিকা হয়ে, কখনো আমার অর্ধাঙ্গিনী হয়ে, আবার কখনো আমার সন্তানের মা হয়ে আমার স্বপ্নে এসেছিলে। পূর্ণবতী, আমি তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আমি শুনেছি তুমি কোনো পুরুষের সাথে কথা বলো না, কিন্তু কোনো পুরুষ অন্যায় করলে তুমি প্রতিবাদ করো। তাই সেদিন ইচ্ছে করে সাইকেলটা তোমার সামনে ফেলেছিলাম, যেন প্রতিবাদী পূর্ণবতী এর কণ্ঠটা একটু শুনতে পারি। সেদিন তোমার হাতে রক্ত ঝরেছে, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি পূর্ণবতী। তোমার হাত থেকে ঝরা রক্ত মনে হচ্ছে আমার হৃদয়ে কঠিন রক্তক্ষরণ হচ্ছিল। আমার পূর্ণবতী, এই ছেলেটা তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে। আজ আর কিছু লিখব না, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। ইতি, তোমার ভালোবাসার অপেক্ষায়, সাইদ। আশা বাসায় নেই। সে বাসা থেকে বের হয়ে যায় কাউকে কিছু না বলে। তাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করলে সে পূর্ণা ও নিরুপমাকে নিয়ে কথা শোনায়। জলিল তার বিষয় নিয়ে কিছু বলে না। তার যখন যা ইচ্ছা হয় তাই করে। আশার অনুপস্থিতিতে পূর্ণাকে রান্না করতে হয়, ভাই বোনদের দেখাশোনা করতে হয়। পূর্ণা যত্ন ও ভালোবাসা দিয়ে সংসারটা গুছিয়ে রাখে। সকালে সবাই নাস্তা শেষ করে, সব কিছু গুছিয়ে দিচ্ছে। আকিব ও রাকিবকে খাতা বই হাতে দিয়ে তাদের স্কুলে পাঠানোর জন্য বাড়ির সদর দরজার সামনে এগিয়ে দেয়। পূর্ণা ভাইদের বলল, স্কুলে মন দিয়ে পড়বি, রাতে তোদের পড়া ধরবো। আকিব রাকিব দুজন একসাথেই উত্তর দেয়, ঠিক আছে আপা, মন দিয়ে পড়ব। পূর্ণা আস্তে আস্তে প্রিয়ার ঘরের দিকে এগিয়ে গেল। প্রিয়া চিঠি পড়ছে। পূর্ণা পিছনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মুখস্থ হয়েছে? প্রিয়া চমকে ওঠে। তাড়াহুড়ো করে চিঠি টেবিলে রাখতে গিয়ে পড়ে গেল। সেটা উঠিয়ে আবার টেবিলে রাখলো। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, কি আপা? প্রিয়ার দিকে এগিয়ে বলল, চিঠিটা মুখস্থ করেছিস? না আপা, এমনি দেখছিলাম। হয়েছে, এবার স্কুলে যা। ঠিক আছে আপা। আপা, হুম। যদি ওই সাইদ আসে? আসলে আসবে, তাতে তোর কি? না কিছু না, যাচ্ছি। দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় প্রিয়া। প্রিয়া একা একা স্কুলে যাচ্ছে। রাস্তার পাশে বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে সাইদ। প্রিয়াকে দেখে বলল, প্রিয়া, তোমার আপা কোথায়? আজকে আসেনি কেন? কি হয়েছে? অসুস্থ। অসুস্থ মানে কি হয়েছে? সাইদের কণ্ঠস্বর নরম হয়ে গেছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। তার মুখ ঘেমে একাকার। প্রিয়া বলল, আরে সাইদ, তুমি এমন করছো কেন? অসুস্থ হয়েছে আপা, মনে হচ্ছে ব্যথা তোমার লাগছে। প্রিয়া হেসে বলল, আপার কিছু হয়নি, মা বাসায় নেই তাই আপা বাসায়। সাইদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে, ও, যাওয়ার আগে তাকে একবার দেখতে পাবো না? প্রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, কিছুদিনের জন্য আমাকে ঢাকা যেতে হবে। স্কুল থেকে যাওয়ার সময় আমি এখানে আসব, তোমাকে একটা চিঠি দিব, তোমার আপাকে দিবে। প্রিয়া একটু মলিন হয়ে বলল, ঠিক আছে। পূর্ণা রান্নাঘরে বসে রান্না করছে। জলিল তার পিছনে এসে বসে। পূর্ণা ঘুরে তার বাবাকে বলে, বাবা কিছু লাগবে? না মা, তোকে আশা অনেক কষ্ট দেয় তাই না? না বাবা, আশা মা আমাকে কষ্ট দেয় না। আমার কাছে মিথ্যা বলছিস? মানুষের মুখ মিথ্যা বললেও চোখ কখনো মিথ্যা বলে না। জলিল একটু সময় নিয়ে বলল, যদি তুমি সত্যি জানতে চাও তাহলে তার চোখের দিকে তাকাও। চোখ মানুষের সত্যি প্রকাশ করে। পূর্ণা বলল, বাবা তুমি এত সুন্দর করে বললে, মনে হয় তুমি যুবক সময়ে প্রেমিক পুরুষ ছিলে। জলিল মৃদু হেসে উত্তর দিল, তোর মা আমার কথা শুনে প্রেমে পড়েছে। পূর্ণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার বাবা কখনো তার মায়ের কথা বলেনি। তার মায়ের সম্পর্কে জানার অনেক ইচ্ছে। সে আজকে শুনবে, তাই সে অনেক খুশি।
পূর্ণা কৌতূহল হয়ে প্রশ্ন করে। মা কেমন ছিল বাবা? একটু থেমে উত্তর দিল। তোর মা ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। সে অনেক বড় ঘরের মেয়ে। তার বাবা গ্রামের মেম্বার, আর আমি এক জেলে। নিরুপমার মতো সুন্দরী মেয়ে আমার মতো কালো জেলের প্রেমে পড়েছে। তার বিশাল উঁচু বংশে বিয়ে ঠিক হয়। সে চাকলাদার বংশে। কিন্তু নিরুপমা আমাকে ভালোবেসে আমার ঘরে ছুটে আসে। মনে মনে ভালোবাসতাম, কিন্তু বলতে পারি নাই। সে আমাকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে বলেনি। সেদিন তার বিয়ে ছিল। আমি মন খারাপ করে ঘরে বসেছিলাম। সে এসে বলল, জলিল, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে ছুটে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। তাকে বিয়ে করে নেই। তোর নানা আর তার মেয়ের সাথে সম্পর্ক রাখিনি। সে সব ছেড়ে আমাদের সাথে থাকে। তাকে আমি ভালো খাবার দিতে পারিনি, কাপড় দিতে পারিনি। ভালোবাসা ছাড়া আমার দেওয়ার কিছু ছিল না। সে এতেই সন্তুষ্ট ছিল। বাবা, মাকে কে মারলো? কে তোমাদের আলাদা করলো? এত সুখের সংসারে কে বিচ্ছেদ ঘটালো? জানি না মা। জলিল অশ্রুসিক্ত চোখে উঠে ঘরের দিকে চলে গেল। পূর্ণা গ্রামের লোকেদের কাছে শুনেছে তার মা নাকি রাতে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে মারা গেছে। কিন্তু মায়ের প্রেমিক তো তার বাবাই ছিল। কেন মানুষ এইরকম মিথ্যা অপবাদ দিয়েছে? পূর্ণার স্বপ্ন সে পড়ালেখা করে উকিল হয়ে মায়ের খুনিকে শাস্তি দেবে। প্রিয়া স্কুল থেকে বাসায় ফিরছে। রাস্তার পাশে বকুল গাছের নিচে সাইদ দাঁড়িয়ে আছে, হাতে একটা চিঠি। সে প্রিয়ার হাতে চিঠি দিয়ে বলল, প্রিয়া, এই চিঠিটা তোমার আপাকে দিবে। প্রিয়া মজার ছলে বলল, হাই আল্লাহ, আমাকে কি তোমার পিয়ন মনে হয় যে আমি চিঠি পৌঁছে দিব? সাইদ মৃদু হেসে বলল, আমার শালিকা তুমি। তোমাকে ছাড়া কে আমাকে সাহায্য করবে? প্রিয়া হাঁ করে মুখের দিকে তাকিয়ে বলল, সাইদ, এটা তুমি কি বললে? আমি তোমাকে নিজের প্রেমিক বানাতে চাইছি আর তুমি আমাকে শালিকা বানাতে চাইছো? এটা আমি মেনে নিব না। তোমার বোন যতটা শান্ত, তুমি অনেক বেশি চঞ্চল। ঠিক আছে, যাও, তোমাকে দুলাভাই হিসেবে মেনে নিলাম। বাসার সব কাজ শেষ। দুপুরে খাবার তৈরি করে রেখেছে পূর্ণা। সবাই স্কুল থেকে এসে দুপুরের খাবার একসাথে খাবে। আকিব ও রাকিব বাসায় এসে দেখে বারান্দায় মেঝেতে খাবার তৈরি, সব কিছু কি সুন্দর গোছানো। তার মা এইভাবে কখনো গুছিয়ে রাখেনি। আকিব বলছে, দেখছিস রাকিব, পূর্ণা আপা কি সুন্দর সব কিছু গুছিয়ে রাখছে। মনে হচ্ছে অনেক দিন পর ভালোভাবে খেতে পারবো। মা তো আমাদের যত্ন নেয় না। প্রিয়া পিছন থেকে তাড়াহুড়ো করে ঘরে ঢোকে, বই খাতা বিছানাতে রাখে। আপা কই রে? পূর্ণা হাতে সাইদের চিঠিটা পড়ছে আর মুচকি হাসছে। প্রিয়া দেখে মিনিট কয়েক দাঁড়িয়ে থেকে বলল, বাহ আপা, তুই তো চিঠি মুখস্থ করে ফেলবি। পূর্ণা চমকে উঠে ঘুরে তাকায়। প্রিয়া হেসে হেসে বলছে, এই নে দেখ, আরেকটা চিঠি আছে, দেখ দেখ কি লিখছে। পূর্ণা আগের চিঠি রেখে অন্য চিঠিটা হাতে নিয়ে খুলতে যাবে, সেই সময় জলিল এসে পূর্ণাকে ডাকে। পূর্ণা চিঠিটা পড়ার টেবিলে বইয়ের পাশে রেখে চলে যায়। সবাই একসাথে খেতে বসেছে। পূর্ণা আজকে অনেক খুশি। কতদিন পর সে এইভাবে হাসি মুখে সবার সাথে খেতে বসছে। আশা একসাথে পূর্ণাকে নিয়ে খেতে বসে না, শুধু জলিল যখন বাসায় থাকে তখনই ভালো ব্যবহার দেখানোর চেষ্টা করে, কিন্তু পারে না। অভ্যাস বলে তো কিছু আছে, প্রতিদিনের অভ্যাস প্রকাশ পেয়ে যায়। সবাই খাওয়ার পর যেটা থাকে সেটা পূর্ণাকে খেতে দেয়। তাই আশা বাসায় না থাকলে পূর্ণা অনেক খুশি থাকে। ভাই বোন সবার সাথে মিলেমিশে থাকতে পারে। তার ভাইরা তার কাছে থাকতে চায়, কিন্তু আশা তার ভাইদের পূর্ণার কাছে যেতে দেয় না। পূর্ণা ভাই বোনরা খুব ভালোবাসে তাকে, কখনোই বুঝতে দেয়নি সে তাদের সৎ বোন। যদি আশা বারবার সৎমের কথা না বলতো তাহলে হয়তো ওরা জানতো পূর্ণা তাদের আপন বোন। রাতে সবার বিছানা গুছিয়ে দেয় পূর্ণা। আকিব ও রাকিব বিছানায় শুয়ে পড়ে, জলিল বারান্দায় ঘরে শুয়ে পড়ে। প্রিয়া তাদের বিছানা গুছিয়ে নেয়, চিঠিটা বালিশের উপর রেখে দেয়। পূর্ণা ঘরে ঢুকে দেখে প্রিয়া সব কিছু গুছিয়ে রেখেছে। প্রিয়া বলল, আপা জলদি আয়, চিঠি পড়। তাহলে এই ব্যাপার, আগে এদিকে আসো, একটু আদর করে নি। দুই বোন জড়িয়ে ধরে থাকে কয়েক সেকেন্ড। প্রিয়া বলে, আপা পড়ো না, ছটফট লাগছে আমার, জলদি পড়ো। পূর্ণা চিঠি খুলে, প্রিয় পূর্ণবতী, আমার স্বপ্নের পরি, তুমি যদি বুঝতে আমার এই হৃদয়ে কি চলছে। তোমাকে ছাড়া আমার দিন থমকে গেছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদ তার আলো হারিয়ে ফেলেছে। তোমাকে দেখার আকুলতায় এই প্রাণ যেন উতলা হয়ে গেছে।
ভালোবাসা কি এমনই, তাকে একবার দেখার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া? আমার প্রাণপ্রিয় পূর্ণবতী, আমি চলে যাচ্ছি। বিচ্ছেদ অনেক যন্ত্রণার। যদি এই বিচ্ছেদ না হতো, যদি তোমাকে প্রতিদিন দেখতে পারতাম, আমার হৃদয়টা আমি তোমার কাছে রেখে গেলাম। হৃদয়টাকে ভালোবাসা দিও, একটু যত্ন নিও, ভালোবাসা দিয়ে আগলে রেখো। এই হৃদয়ের একটুখানি ভালোবাসা আমার জন্য রেখো। এই বকুল গাছটার সাক্ষী, আমি তোমাকে সত্যি ভালোবাসি। খুব শীঘ্রই আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। ইতি, তোমার ভালোবাসার অপেক্ষায়, সাইদ। আশা বাসায় ফিরে এসেছে। পূর্ণা 7 দিন পর স্কুলে যাবে, তাই সে অনেক খুশি। 2 বোন স্কুলে যাচ্ছে। যখন সে বকুল গাছটার সামনে গেল, পূর্ণা একটু দাঁড়িয়ে গেল। কিছু একটা সে অনুভব করছে। প্রিয়া তার বোনের দিকে তাকিয়ে, আপা কি হয়েছে? কাউকে অনুভব করছিস? মনে পড়ছে? পূর্ণা এক দীর্ঘশ্বাস ফেলে। না, কিছু না। মনে পড়ার কি আছে? বকুল গাছটার পাশ দিয়ে একটা রাস্তা আলেকপুর গ্রামের দিকে গেছে। সেই রাস্তা থেকে মিনি প্রিয়া প্রিয়া বলে দৌড়ে আসছে। মিনি ও প্রিয়া একসাথে পড়ে। কালকে কি ঘটছে জানিস নাকি প্রিয়া? কি হয়েছে রে মিনি? আমরা তো কিছু জানি না। রানু পুকুর মেয়ে তো নিখোঁজ। ওকে পরশু রাত থেকে পাচ্ছে না, সারা গ্রাম খুঁজে পায়নি। পূর্ণা বলল, তার বয়স কত? অনেক বড় নাকি? না পূর্ণাপা, মাত্র 2 বছর। প্রিয়া হা হয়ে একবার পূর্ণা ও মিনির দিকে তাকায়। পূর্ণাকে বলল, এত ছোট বাচ্চা হারায় কিভাবে? আপা, আমরা কি হারিয়ে যাব নাকি? পূর্ণা ধমকের স্বরে। প্রিয়া, এত ছোট বাচ্চা হয় কিভাবে? নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে। পূর্ণার হাত শক্ত করে চেপে ধরে প্রিয়া বলল, আপা চলো বাসে চলে যাই, আমার ভয় লাগছে। পূর্ণা নরম স্বরে বলল, ভয় পাবার কি আছে? আমরা কি ছোট নাকি চুরি হয়ে যাব? রাতে বারান্দায় মেঝেতে সবাই পড়তে বসছে। দরজার পাশে হেলান দিয়ে পূর্ণা বসছে। তার পাশে আকিব, পাশে প্রিয়া ও আর আকিব। আশা বিছানায় বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বললেন, শুনলাম রানুর মেয়ে নাকি পাওয়া যাচ্ছে না। 2 বছরের বাচ্চা কোথায় চলে গেল? পিয়া, আকিব, রাকিব, তোরা বাসার বাইরে বেশি যাবি না। রাকিব উত্তর দিল। ঠিক আছে মা। রাকিব পূর্ণার দিকে তাকিয়ে, আপা তুমিও কোথাও যেও না। আশা উচ্চ স্বরে বলল, তোর আপার যদি তার মায়ের মতন খুন হবার ইচ্ছা থাকে তাহলে যাবে। খুন হলে ঘরের একটা ভেজাল কমবে। পূর্ণা মায়াবী চোখ দুটো অশ্রু টলমল করছে। আশার দিকে তাকিয়ে আছে। জলিল এই সময় ঘরে ঢুকে বলে, রানুর মেয়েকে কে জানি মেরে তাদের বাসার পাশের ডুবায় ফেলে রেখে গেছে। বাচ্চাটার শরীর সেলাই করা, ভেতরে কলিজা, কিডনি কিছুই নেই, এমনকি চোখ দুটো তুলে ফেলেছে। এই কথা শুনে মুহূর্তের মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে গেছে। গ্রামে একটা থমথমে পরিবেশ। 1 বছরের 4টা বাচ্চা খুন হয়েছে। পূর্ণা ঘাটে কাপড় ধুচ্ছে। পানিতে ওড়না ফেলে হাত দুটো পানিতে ডুবিয়ে অন্যদিকে তাকিয়ে গভীর চিন্তায় ভাবছে, কেউ এই ছোট্ট বাচ্চাকে কেন মারল? তাকে হত্যা করে তার শরীরের সমস্ত কিছু কেন নিয়ে গেল? কারা তারা? কেন এই কাজ করে? সব কিছু যেন তার কাছে রহস্য হয়ে যাচ্ছে। এর সাথে মায়ের মৃত্যুর কি কোনোভাবে জড়িত? সব কিছু খুঁজে বের করতে হবে। প্রিয়া পেছন থেকে আপা আপা বলে লাফিয়ে ঘাটের সিঁড়ি দিয়ে নামছে। পূর্ণা তাকিয়ে বলল, আস্তে আয় প্রিয়া, পড়ে যাবি। পূর্ণার পাশে বসলো। আপা, আকাশ ভাই বাড়ির পিছনে তোমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে, চলো যাই। পূর্ণা কপাল কুঁচকে বলল, আকাশ ভাই? আমরা তো কখনো তার সাথে কথা বলিনি। সে আমাদের কাছে কি চায়? প্রিয়া বলল, চলো, তারপর তো জানতে পারবে। প্রিয়া ও পূর্ণা দুইজনে ঘাট থেকে উঠে বাড়ির পিছনে যায়। আকাশ দাঁড়িয়ে আছে। পূর্ণাকে দেখে প্রশ্ন করল, কেমন আছো পূর্ণা? পূর্ণা চারিদিকে ভয়ে ভয়ে পলক করে দেখে বলল, ভালো। আপনি কিছু বলবেন? আমি সাইদের বন্ধু। 2 বছর আগে সে আমার বাসায় আসে, তোমাকে স্কুল যাওয়ার পথে দেখেছিল। সেদিন থেকে তোমাকে ভালোবাসে। পূর্ণা মনে মনে ভাবছে মানুষটা তাহলে মিথ্যা বলেনি। সত্যি সে 2 বছর আগে থেকেই আমাকে ভালোবাসে। কি করে একটা মানুষ না জেনে না দেখে একতরফাভাবে ভালোবাসতে পারে? আকাশ বলল, পূর্ণা, আমি কালকে সাইদের সাথে দেখা করতে যাব। তোমার কি তাকে কিছু বলার আছে? প্রিয়া আগ বাড়িয়ে উত্তর দিল, আকাশ ভাই সাইদুল দুলা ভাইকে বলবেন আপা তার কথা ভাবে, সে তাকে দেখার অপেক্ষায় আছে।
পূর্ণা চোখ দুটো বড় বড় করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। পূর্ণার তাকানো দেখে প্রিয়া মাথা নত করে। আকাশের দিকে তাকিয়ে পূর্ণা বলল, আপনি কিছু বলবেন? আকাশ ভাই, আমার কিছু বলার নেই। আপনি ভালো থাকবেন। পূর্ণা চলে যায়। প্রিয়া ভয়ে ভয়ে পূর্ণার পিছন পিছন যায়। 1 মাস পর শান্তশিষ্ট গ্রামের পরিবেশ। কিছুদিন আগে কি হয়েছে তা নিয়ে কারো কিচ্ছু মনে নেই। সবার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছে। গ্রামের প্রতিটি মানুষকে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো ভয় নেই। শুধু আতঙ্ক থেকে বের হতে পারছে না পূর্ণা ও প্রিয়া। পূর্ণা সবসময় কৌতূহল এইসব জানার, সত্যিটা খুঁজে বের করার। প্রিয়া ভয়ে ভয়ে স্কুলে যায়। প্রিয়া ভয়ে থাকে যদি সেও খুন হয়ে যায়। সন্ধ্যার হারিকেনের আলোতে জানালার পাশে টেবিলের মধ্যে প্রিয়া ও পূর্ণা বই নিয়ে বসছে। চাঁদের আলো জানালা দিয়ে তাদেরকে আলো বেশি আলোকিত করছে। দুটো পরী যেন বসে আছে জ্যোৎস্না নিয়ে। অন্যদিকে ছাদে সাইদ ও আকাশ হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সাইদ চায়ের কাপে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে নরম কণ্ঠস্বরে বলল, জ্যোৎস্নাতে চাঁদটা কত সুন্দর, তাই না? ঠিক যেন আমার ভালোবাসার মতো। সাইদের দিকে তাকিয়ে আকাশ, তুমি কি পূর্ণার কথা বলছো? হ্যাঁ, এই জগতে ভালোবাসা বলতে এক নারী আছে, সে আমার হৃদয়তে জায়গা করে নিয়েছে। পূর্ণাকে অনেক ভালোবাসো তুমি। তোমার কি মনে হয় পূর্ণা রাজি হবে? আমি তার জন্য 2 বছর অপেক্ষা করেছি, তার জন্য আমি আরও 200 বছর অপেক্ষা করতে পারবো। আকাশ মৃদু হেসে বলল, ভাই তুমি কি 200 বছর বাঁচবে? সাইদ হেসে উত্তর দিল, তুমি কি মজা নিচ্ছ ভাই? হয়তো এখন পূর্ণাও জ্যোৎস্না দেখছে আর আমাকেও মনে করছে। আকাশ আবার বলল, ভাই তুমি কি মনোবিজ্ঞানী হয়েছো নাকি? ইস, যদি মনোবিজ্ঞানী হতে পারতাম তাহলে তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা আছে কি না জানতে পারতাম। পূর্ণাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল আমি চলে যাব গ্রামে। আকাশ হতভম্ব হয়ে বলল, ভাই তুমি কি পাগল হয়ে গেছো? পরশু তোমার পরীক্ষা। ওকে না দেখে আমার এই উতলা মন শান্ত হবে না। পূর্ণা ও প্রিয়া হাত ধরে দুজনে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে। সেই বকুল গাছটার দিকে পূর্ণা এক পলক তাকিয়ে মনে মনে সাইদের চিঠিতে লেখা কথাটা তার মাথায় আসছে। এই বকুল গাছটা সাক্ষী, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বকুল গাছ থেকে কয়েক কদম এগিয়ে পিছন থেকে সাইদ বলে, আমার পূর্ণবতী। পূর্ণা চোখ দুটো স্থির হয়ে গেছে। বুক থরথর করছে, হার্টবিট যেন বেড়ে চলছে। গলা ও ঠোঁট শুকিয়ে আসছে। কারো কণ্ঠস্বর শুনে এমনই হয় নাকি? পূর্ণা ধীরে ধীরে পিছনে তাকালো। সাইদের চোখের দিকে এক পলক তাকিয়ে আবার মাটির দিকে তাকালো। সাইদের দিকে 2 কদম এগিয়ে, কেমন আছো পূর্ণা? পূর্ণা মাটির দিকে তাকিয়ে। ভালো। আকাশ পূর্ণার সামনে গিয়ে, পূর্ণা সাইদ হাত দিয়ে আকাশকে আটকিয়ে, দূরে থাকো, কাছে যেতে হবে না। ঠিক আছে ভাই। পূর্ণা আপা ঠিক আছে ভাই। পূর্ণা আপা, সাইদের কিন্তু কালকে পরীক্ষা। তোমাকে দেখার জন্য সে উতলা হয়ে গেছে, তাই সারা রাত না ঘুমিয়ে ভোর হতেই চলে এসেছে। পূর্ণা অবাক হয়ে সাইদের দিকে এক পলক তাকিয়ে মাথা নত করে লাজুক স্বরে বলল, সে কি কথা? কাল আপনার পরীক্ষা, কেন চলে আসলেন? এতে আপনার ক্ষতি হচ্ছে। যদি পরীক্ষা দিতে না পারেন, জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। জীবন থেকে সবকিছু হারিয়ে যাক, পূর্ণবতী শুধুই আমার থাক। সাইদ পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা এক পলক তার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আপনি এমন কথা বলবেন না সাইদ, এটা ঠিক না। আপনি চলে যান। সাইদ একটু সময় নিয়ে বলল, আমি এইখানে, তাই তোমার সমস্যা হচ্ছে পূর্ণা। বুঝতে পারছি তুমি অস্বস্তি বোধ করছো, তাই না? পূর্ণবতী সারাক্ষণ শুধু তোমার কথা মাথায় আসে। তোমাকে এক পলক দেখার জন্য আমার হৃদয় উতলা হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সাইদের দিকে তাকিয়ে পূর্ণা, আপনি চলে যান সাইদ, লেখাপড়ায় মন দিন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক। সাইদ নরম স্বরে বলল, পূর্ণবতীহীন কোনো ভবিষ্যৎ সুন্দর হতে পারে না। যেই ভবিষ্যতে তুমি নেই, সেই ভবিষ্যতে আমি কিভাবে থাকতে পারি? আমার পূর্ণবতী, তুমি আমাকে একটা কথা দিবে? আমি সবসময় তোমাকে নিয়ে ভয় থাকি। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। যদি তোমাকে কেউ নিয়ে যায়, পূর্ণবতী তোমার হৃদয়টা কি আমাকে দিবে? পূর্ণা একটু ভেবে উত্তর দিল, আমি এই নিয়ে এক্ষুনি আপনাকে কিছু বলতে পারবো না সাইদ। এই হৃদয়ে আপনাকেও দিতে পারবো না। সাইদের হাসি মাখা মুখ মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেছে। অশ্রু সিক্ত চোখে কাঁদো কাঁদো স্বরে বলল, কি বলছো পূর্ণবতী?
তাহলে কি তোমার হৃদয়ে অন্য কেউ আছে? পূর্ণা মৃদু হেসে। আপনি শান্ত হন, হৃদয়ে আপনি নেই, অন্য কেউ নেই। সাইদ গোপনে শ্বাস ছাড়ে। ধন্যবাদ পূর্ণবতী। পূর্ণা আবার বলল, আপনি চলে যান সাইদ। ঠিক আছে, তবে আমি খুব শীঘ্রই পরীক্ষা শেষ করে আসব। ততদিন তোমার হৃদয়টাকে তালাবদ্ধ করে রেখো, যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে। পূর্ণা মৃদু হেসে। আমি আসছি, প্রিয়া চল। প্রিয়া সাইদের সামনে এসে ফিসফিস করে বলল, দুলা ভাই তুমি কিন্তু ভালো প্রেমিক, আপাকে দেখার জন্য কিভাবে চলে আসলে? সাইদ হালকা হাত দিয়ে প্রিয়ার মাথায় ধাক্কা দিয়ে বলল। তুমি অনেক পাকা শালিকা। প্রিয়া কিছু দূর এগিয়ে সাইদকে হাত নেড়ে বিদায় জানালো। সাইদও বিদায় নিলেন। প্রিয়া ও পূর্ণা হাঁটছে। পূর্ণা বলল, তুই কোন সাইদকে দুলাভাই বললি? প্রিয়া একটু ভয়ে ভয়ে সময় নিয়ে উত্তর দিল, আপা সাইদ ভাই অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসে, দেখলে না তোমাকে দেখার জন্য কত দূর থেকে ছুটে আসছে। পূর্ণা হাঁটা থামিয়ে একটু করুণ স্বরে বলল, প্রিয়া বোন আমার, মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। দুদিনের দেখায় তাকে কি করে বিশ্বাস করব? সে আমাকে সত্যি ভালোবাসে। আপা আমার মন বলছে ভাইয়া অনেক ভালো, তোমাকে ভালো রাখবে, অনেক সুখে রাখবে। আর মা তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তোমাকে ঠিকমতো খাবারও দেয় না। পূর্ণা হেসে। পাগল বোন আমার, সে আমাকে যতই কষ্ট দিক, সে তো আমারও মা। আর এইটা আমার পরিবার। পরিবার কখনো কষ্টের জায়গা হতে পারে না। কষ্ট তো কেবলই ক্ষণিকের জন্য আসে। কোরআনে তো আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। কষ্টকে আপন করে নিলেই সুখ পাওয়া যায়। পূর্ণাকে জড়িয়ে ধরে প্রিয়া বলল, আপা সত্যি বলছি, তোমার মতো বোন পেয়ে আমি ভাগ্যবান। সময় বিকেল। জলিল বাড়ির পিছনে বসে মাছ ধরার জাল সেলাই করছে। পূর্ণা তার বাবার পাশে বসে আছে। কৌতূহল হচ্ছে তাই জিজ্ঞেস করল, বাবা, এই জালটা কেন সেলাই করছো? তুমি তো বহু বছর হয়েছে নদীতে যাও না। তোর মা মারা যাওয়ার পর থেকে আর যায়নি। সেই রাতে যদি নদীতে না যেতাম তাহলে এমন কিছু হতো না। বাবা, এতে তোমার কি দোষ? ভাগ্য বলে তো কিছু আছে, নিজেকে অপরাধী ভেবো না। পূর্ণার দিকে তাকিয়ে জলিল বলল, মহান রবের কাছে শুক্রিয়া যে নিরুপমার প্রতিচ্ছবি আমি তোর মধ্যে দেখতে পাই, না হলে কবেই শেষ হয়ে যেতাম। জলিল পূর্ণার মাথায় হাত বুলিয়ে আদর করে বলছে, তুমি বড় হয়ে যাচ্ছ মা, তোমাকে তো বিয়ে দিতে হবে। পূর্ণা অভিমানের স্বরে বলল, বাবা, তুমি কি বলছো? এক্ষুনি কি আমাকে দূরে সরাতে চাইছো? না মা, মেয়ে বড় হলে বাবা মাকে বিদায় দিতে হয়, এটাই নীতি। হয়েছে বাবা, আর বলো না। পান চিবাতে চিবাতে বাড়ির গেট দিয়ে ঢুকছে কাশেম। সে গ্রামের বয়স্ক লোক। আগে সে কাঠমিস্ত্রির কাজ করত। গ্রামের সব ঘর তার হাতে তৈরি, তাই তার নাম হয়ে গেছে করাত কাশেম। বাড়ির উঠানে দাঁড়িয়ে পানের চিপটি ফেলে উচ্চ স্বরে বলছে, আশা বাসায় আসোনি, একটু এদিকে এসো, কথা আছে। আশা ঘর থেকে বের হয়ে আসে। চাচা আপনি আইছেন? কি খবর নিয়ে আইছেন? ভালো পাত্র আছে। কি বলেন, বড় লোক নাকি? আশা চেঁচিয়ে বলছে, পূর্ণা ঘর থেকে দুটা মোড়া নিয়ে আয়। চাচা বসেন, আরাম করে কথা বলি। পূর্ণা মোড়া নিয়ে তাদের বসতে দেয়। কাশেম পূর্ণার দিকে তাকিয়ে বলে, এই নিরুপমার বেটি না? বাহ, তুমি তো তোমার মায়ের মতোই সুন্দরী। এমন সুন্দরী এবং লক্ষ্মী মেয়ে প্রথম দেখলাম। আশা মুখটা কালো করে কপাল কুঁচকে, হয়েছে চাচা থামেন। পূর্ণা তুই ঘরে যা। চাচা বড় লোক পাত্র আছে, আগে সেই কথা বলেন। আছে, তোমার মেয়ে পূর্ণর সাথে ভালো মানাবে। আশা ধমকের স্বরে, আরে থামেন তো, পূর্ণার কথা কে বলছে? আমার প্রিয়ার জন্য বলছি। কি বলো, প্রিয়া তো ছোট। বয়স দিয়ে কি হবে? বড় লোক পাত্র থাকলে রেখে দেবো নাকি? পূর্ণার জন্য যেমন ইচ্ছে নিয়ে আসেন, গরিব হলেও সমস্যা নেই, তবে প্রিয়ার জন্য বড় লোক পাত্র চাই। প্রিয়া দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনে দৌড়ে পূর্ণার কাছে গিয়ে বলল, আপা মা আমাদের বিয়ে ঠিক করছে। পূর্ণা অবাক হয়ে, কি? হ্যাঁ আপা, সাইদ ভাই তো তোমাকে ভালোবাসে, তার কি হবে? বাড়ির পিছনে জলিল পুই মাচা পাচ্ছে। প্রিয়া বাবা বাবা বলে ছুটে তার কাছে যায়। বাবা শুনেছো মা কি করছে? কি করছে আবার? সেই করাত ঘটক এসেছিল আমার আর আপার জন্য পাত্র নিয়ে। জলিল উচ্চ স্বরে হেসে, আহ, আমার মেয়ে কোরাত ঘটক না, তার নাম কাসেম ঘটক। প্রিয়া কপাল চুলকাতে চুলকাতে বলল, কিন্তু তারে তো গ্রামের সবাই করাত কাশেম বলে ডাকে। জলিল মেয়েকে ভয় দেখাতে বলে,
সাবধান প্রিয়া, সে শুনলে অনেক রেগে যাবে। তার সামনে বলবে না। সবাই বলে তাই তোমাদেরও বলতে হবে নাকি? কারো নাম নিয়ে ব্যঙ্গ করা গুনাহ। তোমাদের এই শিক্ষা দেয়নি। ঠিক আছে বাবা, আর বলবো না। প্রিয়া বলল, তুমি কি মাকে কিছু বলবে না? তোমার মা হয়তো মজা করছে, আমি তোমার মায়ের সাথে কথা বলবো, যাও। দুপুরে ঘরে আশা ও তার ছেলেরা বসে আছে। দরজা প্রবেশ করে জলিল বলল, আশা, তোমার সাথে কথা আছে। বলো। জলিল ছেলেদেরকে বলল, ছেলেরা, তোমরা বাইরে যাও। আকিব ও রাকিব বাহিরে বাহিরে চলে যায়। আশা অবাক হয়ে প্রশ্ন করল, ওদের বাহিরে পাঠানোর কি হলো? তুমি কি ভালোবাসার কথা বলবে নাকি? জলিল ক্ষুব্ধ স্বরে বলল, তুমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নাকি? কতটা নিচে নেমে গেছো? এই ছোট মেয়েদের বিয়ে দিতে চাইছো? আশা উচ্চ স্বরে বলল, তুমি কি শুরু করেছো? ওদের কি বিয়ে দেব না নাকি? তুমি তো রোজগার তেমন করো না, আমার পক্ষে তাদের সবাইকে চালানো সম্ভব না। পিয়া ছোট হয়তো, কিন্তু পূর্ণা বড় হয়েছে, ওরা আর রাখতে পারবো না। জলিল বলল, পূর্ণা, প্রিয়া, কাউকে এখন বিয়ে দিব না। ওদের আরও পড়াবো। এই নিয়ে আর কোনো কথা হবে না। যদি তারপরও তুমি কিছু করো, আমি তোমাকে ছাড়বো না আশা। জলিল দরজার দিকে বের হবার জন্য এগিয়ে যায়। আশা উচ্চস্বরে বলে, তোমাকে এইসব কথা তোমার আদরের মেয়ে পূর্ণা বলেছে, তাই না? দেখো কেমন মেয়ে তোমার। তোমার আর আমার মাঝে ঝগড়া লাগাতে চাইছে। জলিল কিছুক্ষণ দাঁড়িয়ে আশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে যায়। পূর্ণা রান্না করছে। আশা পিছন থেকে এসে বলল, পূর্ণা, রান্না হয়ে গেছে? দেশের কিছু জায়গায় সবজি বা তরকারিকে শান বলে। শান আছে মা, বাকি সব হয়ে গেছে। আশা ক্ষুব্ধ স্বরে বলল, তুই আমাকে মা বলবি না, তোর মা তো কালো মাটির নিচে। পূর্ণার চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। মায়াবী চোখের দৃষ্টিতে আশার দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, ঠিক আছে, আপনাকে আর মা বলবো না। তোর বাবাকে তুই কি বলেছিস? আমি তোকে বিয়ে দিতে চাইছি? পিছন থেকে প্রিয়া বলল। আপাকে কেন দোষ দিচ্ছ? বাবাকে তো এই কথা আমি বলেছি। এই কথা শুনে আশার চোখ দুটো লাল হয়ে গেল। পুরো মুখ রাগে লালচে হয়ে গেছে। মনে হচ্ছে কোনো জ্বলন্ত আগুনের শিখা দাউ করে জ্বলছে। প্রিয়ার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পূর্ণা ভয় পেয়ে যায়। প্রিয়ার গালে একটা থাপ্পড় মেরে আশা বলল, তুই কি আমার মেয়ে? আমি তোকে পেটে ধরেছিলাম? প্রিয়া হাত দিয়ে গাল ধরে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমারই মেয়ে মা। আশা রাগান্বিত হয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। পূর্ণা জড়িয়ে ধরে প্রিয়ার গালে চুমু দেয়। সকালে আশার চিৎকারে সবার ঘুম ভাঙে। সবাই তাড়াহুড়ো করে লাফিয়ে বিছানা থেকে বাইরে গিয়ে দেখে তাদের কুকুর টম গেটের সামনে পড়ে আছে। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। টমকে কেউ বিষ দিয়ে মেরেছে। আশা টমকে অনেক ভালোবাসতো। সে তার পরিবারের সবাইকে ভালোবাসতো না ঠিকই, কিন্তু টমের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। শেখ বাড়িতে তার সবথেকে পছন্দের ছিল টম, আর সবথেকে অপছন্দের ছিল পূর্ণা। টমের পাশে ছোট একটা চিঠি পড়ে আছে। চিঠিটা আশা আস্তে করে সবার দিকে তাকিয়ে নিজের কাছে লুকিয়ে ফেললেন। সবার চোখে ফাঁকি দিতে পারলেও পূর্ণার চোখে পারেনি। চিঠিটা নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেল। পূর্ণা তার পেছনে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। আশা চিঠিটা পড়ে তার ব্যাগের মধ্যে রাখলেন। ঘরে কেউ নেই। পূর্ণা ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। তারপর গুটি গুটি পায়ে আশার ঘরে গিয়ে তার ব্যাগ থেকে চিঠিটা বের করে খুললেন। যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে এই কুকুরের মতো তোমার পরিবারকে শেষ করব। ইতি ওস্তাদ। চিঠিটা দেখে পূর্ণা পুরো শরীর অবশ হয়ে আসছে। পায়ের নিচের মাটি স্পর্শ করতে পারছে না। আকাশ খণ্ড খণ্ড হয়ে মাথার উপর ভেঙে পড়ছে। সকালে মৃদু বাতাস বইছে, শীতল হাওয়া। আশা কেমন চুপচাপ হয়ে গেছে। যে মানুষটা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করত, বদমেজাজি ক্ষুব্ধ মানুষটা হঠাৎ এরকম শান্তশিষ্ট থাকায় সবাই ভীষণ চিন্তিত। কেউ কেউ মনে করছে টমের মৃত্যুতে কষ্ট পেয়ে চুপ হয়ে গেছে। কেউ আবার ভাবছে নিশ্চয়ই সবার চোখের আড়ালে কিছু হচ্ছে, তাই চুপ হয়ে গেছে। পূর্ণা তার আসল কারণ বুঝতে পেরেছে। সেই চিঠি পড়ে সে স্তব্ধ হয়ে গেছে। পূর্ণার মনে হাজার প্রশ্ন। এই চিঠি কে দিয়েছে? ওস্তাদ লোকটাকে? তাকে কেন আশা ভয় পায়? সে সবার চোখের আড়ালে কি করছে? এই সব কিছুর উত্তর পেতে হবে। আশার জন্য বাবা, বোন ও ভাইদের কোনো বিপদে পড়তে দেবে না। সব কিছু কাকে বলবে? কে পূর্ণাকে সাহায্য করতে পারবে? পূর্ণা আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নেয়। আশা দরজার সামনে সিঁড়িতে বসে আছে। পূর্ণা তার পাশে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি কোনো সমস্যায় আছেন? চাইলে আমাকে বলতে পারেন।
আশা ক্ষুব্ধ স্বরে বলল। আমার বড় সমস্যা তো তুই। আরে কি সমস্যা থাকবে? আপনি কেন আমাকে দেখতে পারেন না, কারণটা কি আমি জানতে পারি? তুই আর তোর মা কাউকেই আমার সহ্য হয় না। আমার মৃত মাকে নিয়ে এত সমস্যা কেন? তাকে তো আপনি দেখেননি, সে তো আপনার সংসারে ভাগ বসাতে আসেনি। তোর জন্য আমাকে এই পাগল জলিলকে বিয়ে করতে হয়েছে। পূর্ণা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি বলল? তার জন্য সে বিয়ে করেছে মানে? বিকেলে সূর্য পশ্চিম দিকে প্রায় হেলে পড়েছে। আজকে সারাদিন মৃদু বাতাস বইছে। পুকুরে 3টি ধবধবে সাদা হাঁস পুকুরে এই পাশ থেকে ওই পাশে পানিতে ভেসে বেড়াচ্ছে। আকিব ও রাকিব পানিতে ঢিল ছোঁড়ার খেলা খেলছে। যারটা স্লিপ কেটে দূরে যাবে সেই জিতবে। পূর্ণা ও প্রিয়া বসে বসে খেলা দেখছে। প্রিয়া বলল, আপা, হুম। আমার কি হয়েছে এমন চুপচাপ হয়ে গেল? টমের শোকে। এটা কি হতে পারে? কেন হতে পারে না? একটা কুকুরের জন্য সে শোক পালন করছে। এটা কি আমার আম্মা? আমাদের জন্য তো এত মায়ার নেই। এসব মায়ের সম্পর্কে বলতে নেই বোন। প্রিয়া পূর্ণা উচ্চস্বরে একসাথে হেসে ওঠে। রাত তখন প্রায় 8টার মতো বাজে। মৃদু শীতল হাওয়া, জোনাকিরা পুকুরের উপর আলো ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে। ঝিঝি পোকার ডাক। পূর্ণা একটা শব্দ শুনতে পায়। হয়তো বাহিরের দরজাটা কেউ বন্ধ করতে ভুলে গেছে। তাই পূর্ণা দরজা বন্ধ করতে বাহিরে যায়। যখন সে দরজা টান দেয়, পিছন থেকে কেউ মুখ চেপে ধরে। পূর্ণা হাতের কনু দিয়ে তার পেটে জোরে ধাক্কা মারে। সে হাত ছেড়ে দেয়। পূর্ণা পেছনের দিকে ঘুরে তাকায়। মানুষটাকে দেখে অবাক হয়ে যায়। আপনি? পূর্ণা ফিসফিস করে বলল। আপনি এখানে কি করছেন? সাঈদ পূর্ণার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে দেখতে এসেছি পূর্ণবতী। পূর্ণা মুচকি হাসে। এত রাতে? ভালোবাসার মানুষকে দেখার জন্য কি রাত দিন প্রয়োজন হয়? তাকে এক পলক দেখার জন্য হৃৎপিণ্ড উতলা হয়ে যায়। আপনি চলে যান। এত রাতে কেউ দেখলে অন্য কিছু মনে করবে। তুমি কি মানুষকে ভয় পাও? না। তাহলে? মানুষের কলঙ্ককে ভয় পাই। যার যা ইচ্ছা ভাবতে দাও, আমার কিছু যায় আসে না পূর্ণবতী। কিন্তু আমার আসে, কারণ আমি মেয়ে আর মেয়েদের সবাই কলঙ্ক দেয়। সাঈদ কবিতার ছন্দে বলল, লোকে যা বলে বলতে থাক, তুমি আমার কাছে পবিত্র। কেউ তোমার সমালোচনা করলে ভেবে নাও সে তোমাকে হিংসে করে। পূর্ণা অবাক। তার কথা শুনে এমনভাবে মানুষ বলতে পারে? বাড়ির ভেতর থেকে একটা শব্দ হয়। পূর্ণা ভয় পেয়ে বলল, আপনি চলে যান সাইদ। ঠিক আছে পূর্ণবতী, তবে আমি কালকে তোমার জন্য অপেক্ষা করব। কোথায়? যেইখানে তোমাকে পাওয়া যায়, যেইখানে তোমার কণ্ঠে স্বর শোনা যায়। ফুলেরা সুবাস ছড়ায়, ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে, সেইখানে আমার দেখা পাবে পূর্ণবতী। পূর্ণা মৃদু হেসে। আপনি এখন চলে যান। পূর্ণা দরজা বন্ধ করে ব্যস্ত পায়ে ঘরের ভেতর চলে যায়। আকিব, রাকিব ও প্রিয়া বারান্দায় বসে লুডো খেলছে। আশা সদর করে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। পূর্ণা পূর্ণা বলে ডাকছে। পূর্ণা তার সামনে যায়। আমাকে ডাকছিলেন? এক গ্লাস পানি দে। পূর্ণা জগ থেকে পানি ঢালছে আর চোখে আশার দিকে তাকায়। গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। এই নিন। আশা গ্লাসটা হাতে নিয়ে, তোর বাবা কবে আসবে? কালকে আসবে। আমি কালকে একটু বাইরে যাব। পূর্ণা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কবে আসবেন? আশা পূর্ণার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে গ্লাসের দিকে তাকিয়ে পানিটা এক ঢুকে খেয়ে নেয়। গ্লাসটা পূর্ণার দিকে এগিয়ে দেয়। গ্লাস রেখে বের হয়ে যায়। পূর্ণা একটু অবাক হলেন। কখনো সে যাবার আগে কাউকে বলে যায় না, আবার বলল, তা আবার পূর্ণাকে। পূর্ণা এক দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছে। কিছু একটা হচ্ছে। পূর্ণা প্রিয়া বিছানায় শুয়ে আছে। চোখে ঘুম ঘুম ভাব। একবার বন্ধ করছে, আরেকবার খুলছে। প্রিয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে। একবার বোনের দিকে তাকিয়ে আপা বলে, আবার ও শূন্য তাকায়। আপা, আজ আসছে। অনেকদিন হয়ে গেছে, ভাইয়ার খবর নেই। তোমার স্বপ্নে? ধুর, বাসার সামনে। কি বলেই চিৎকার করে বসে পড়ে প্রিয়া। আসতে চুপ। আপা, কি হয়েছে বলো? কালকে অপেক্ষায় থাকবে বলেছে। কোথায়? পূর্ণা বিরক্তি ভঙ্গিতে বলল। কোভিডের মতো এক গাধা লাইন বলে গেল। কোথায় বলল বুঝিনি। আপা কি বলেছে সেটা বলো আমাকে। যেইখানে তোমাকে পাওয়া যায়, যেইখানে তোমার কণ্ঠস্বর শোনা যায়, ফুলের সুবাস ছড়ায়, ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে, সেইখানে। এমন জায়গার নাম তো শুনি নাই আপা। পূর্ণা হেসে। বুদ্ধি খাটা। প্রিয়া শূন্যর দিকে চোখ বন্ধ করে হাত একটু উঁচু করে আঙ্গুল গুনে। যেখানে তোমাকে পাওয়া যায় মানে হচ্ছে হয়তো প্রথম কিছু, প্রথম দেখা।
তোমার কণ্ঠস্বর শোনা যায়, মানে প্রথম কথা বলেছে, বুঝতে পারছি। ফুলেরা সুবাস ছড়ায়, মানে ফুল গাছ, মানে বকুল গাছ, সেইখানে আমরা দেখা করি। ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে, মানে তুমি ফুল আর সে ভ্রমর। প্রিয়া চোখ খুলে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আপা, সাইদ ভাই প্রেমিক পুরুষ। ওহ, আমাকে কেউ এমন করে বলল না, আফসোস। পূর্ণা প্রিয়ার কানে ধরে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। আমার বোন আগে বড় হও, তারপর। সকালে মিষ্টি রোদ, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, মৃদু বাতাস বইছে। নদীর পাড়ে উঁচু এক পাথরে দাঁড়িয়ে শূন্য চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে পূর্ণা। এক প্রশান্তির নিঃশ্বাস ফেলল। সাইদ পূর্ণার পাশে দাঁড়িয়ে তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে পূর্ণা পাথরে বসে নদীর বালির উপরে পা রাখে। নদীর ঢেউ তার পা দুটো ছুঁয়ে যাচ্ছে। তাকে দেখে সাইদও বসে পড়ল। পূর্ণার দিকে তাকিয়ে বলল, নদী ও নারী দুজনেই খুব সুন্দর। মানে নদী যেমন তার ঢেউয়ের সাথে সকল কষ্ট দূর করে প্রশান্তি দেয়, আমার পাশে বসে থাকা সেই সুন্দরী নারীও প্রশান্তি দেয়। পূর্ণা মাথা নত করে মুচকি হেসে পূর্ণার দিকে তাকিয়ে সাইদ বলল, হাসলে তোমাকে পরীর থেকে বেশি সুন্দর লাগে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাস্যোজ্জ্বল নারী আমার পাশে বসে আছে। পূর্ণবতী, তোমার আসল নাম কি? পূর্ণতা, সবাই পূর্ণ বলে। তবে পূর্ণবতী সুন্দর। তোমার মা বাসায় নেই, তুমি কিভাবে বের হলে পূর্ণা? পূর্ণা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে সারাদিন কি করেছে। বলছি, ফজরের আজান শোনার পর উঠে নামাজ আদায় করি, সকালে সকলের জন্য নাস্তা বানাই, আশা মাকে ডাকলাম, মা শুনলো না। কি হয়েছে, এত সকালে উঠালি কেন? আপনি বলেছেন সকালে ডেকে দিতে। কোথায় যাবেন? হ্যাঁ, নাস্তা বানিয়েছিস? জি, আপনি খেয়ে নিন। ঠিক আছে। আশা ব্যাগ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে, পূর্ণা পিছনে। পূর্ণাকে বলে গেল, ভাই বোনদের দেখে রাখিস। ঠিক আছে। সবাই ঘুম থেকে উঠে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসে। পূর্ণা বারান্দায় মাদুর বিছিয়ে নাস্তা সাজায়। প্রিয়া বসতে বসতে বলে, আপা, আম্মা কি বাসায় নেই? না, চলে গেছে। ভালো হয়েছে, স্কুলে যাব না, বলল আকিব। পূর্ণা বলল, তোমরা যদি চাও আজকে ছুটি কাটাতে পারো, কিন্তু কাল থেকে যেতে হবে। ঠিক আছে আপা। পূর্ণা ও প্রিয়া স্কুলের জন্য বের হয়। উঠানে দাঁড়িয়ে দুই ভাইকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী ভাইরা, এই বাড়ি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, ভালো মতো দেখে রাখবে, আর আমরা যাওয়ার পর দরজা বন্ধ করে দেবে। ঠিক আছে আপা। দুই ভাই মহা খুশি, আজ যেভাবে ইচ্ছে সময় কাটাতে পারবে। প্রিয়া দুজনকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে চলে যায়। প্রিয়া ও পূর্ণা রাস্তায় বকুল গাছটার সামনে যায়। সাইদ ও আকাশ অন্য পাশে দাঁড়িয়ে আছে। প্রিয়া সাইদকে দেখে দুলাভাই বলে চিৎকার করে তার দিকে ছুটে যায়। পূর্ণা বিরক্তিকর মুখ প্রিয়ার দিকে তাকায়, কিন্তু সে কোনো কিছুই খেয়াল করছে না। কি খবর দুলা ভাই? ভালো আছি শালিকা, তোমার আপাকে রাজি করাও, আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। ঠিক আছে। পূর্ণা চোখ খুলে, প্রিয়ার জোড়াজুড়িতে আসছি। আমি সেটা জানি পূর্ণা, তোমার মা তোমাকে অনেক কষ্ট দেয়, তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি, আর কিছুদিন অপেক্ষা করো পূর্ণা, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, আমি তাকে ধ্বংস করে ফেলবো। পূর্ণা একগাল হাসি দিয়ে সাইদের দিকে এক পলক তাকিয়ে নদীর দিকে তাকিয়ে ভাবছে সেই চিঠি সম্পর্কে। কি বলা উচিত তাকে? সে কি সাহায্য করতে পারবে? সাইদ হাত দিয়ে পূর্ণার দিকে ইশারা করে। পূর্ণবতী, কি ভাবছো? পূর্ণা চমকে উঠে বলে, কিছু না। সাইদ বলল, তোমার ওই মায়াবী চোখে হারিয়েছি নিজের ঠিকানা, তোমার মনের গহীনে আজকাল আমার আনাগোনা। পূর্ণা মৃদু হেসে বলল, চলুন, আমাদের বাসায় যেতে হবে। সুন্দরী নারী স্কুল ফাঁকি দিয়ে এইটুকু সময় দিয়েছে, সেটাই আমার জন্য বেশি। সাইদ, পূর্ণা, প্রিয়া ও আকাশ হাঁটছে। আকাশ বলল, প্রিয়া, তুমি কিন্তু অনেক সুন্দরী। প্রিয়া একটু ঢঙ্গের স্বরে বলল, আমি জানি আকাশ ভাই, আপনার এই মিষ্টি কথায় অন্য মেয়ে পড়লেও আমি পড়বো না। তুমি খুব চালাক মেয়ে। সাইদ আকাশকে উদ্দেশ্য করে বলল, আমার শ্যালিকাকে রাগান্বিত করো না আকাশ, আমার একমাত্র শ্যালিকা। বিকালে সোনালি রৌদ্র। প্রিয়া, আকিব, রাকিব উঠানে বসে সাতচারা খেলছে। গ্রাম অঞ্চলের এক খেলা। পূর্ণা রাতের জন্য রান্না করছে। সারাদিন জলিল বাসায় ফিরে বাবাকে দেখে দৌড়ে বাবা বাবা বলে ছুটে বাবাকে জড়িয়ে ধরে। জলিল ছেলে মেয়েদের কপালে আদরে চুম্বন করে। বাবা এসেছে শুনে পূর্ণা রান্নাঘর থেকে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে।
বাবাকে জড়িয়ে ধরার মধ্যে এক প্রশান্তি অনুভব করে। বাবার মধ্যে নিজের মায়ের সুগন্ধি অনুভব করে। পূর্ণার কাছে মা তার বাবাই। তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। লোকে বলে মা মারা গেলে বাবা বিয়ে করলে বাবারা পাল্টে যায়, কিন্তু জলিল নিজের সব মায়া মহব্বত দিয়ে পূর্ণাকে নিজের কাছে রেখেছে। বাবাকে জড়িয়ে ধরে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে পূর্ণা বলে, তোমাকে খুব মনে পড়ছিল বাবা। আমারও অনেক মনে পড়েছে মা। তোমাদের মা কোথায়? প্রিয়া, আকিব ও রাকিব মাথা নত করে রেখেছে। পূর্ণা চোখের ইশারা দিয়ে বোঝায় বাসায় নেই। আমি বাসায় নেই, তারপরও তোমাদের মা কি করে বের হয়ে গেল? বাসায় বাচ্চাদের একা রেখে, দুটো বড় মেয়ে রেখে। ক্ষুব্ধ স্বরে বলতে বলতে সদর ঘরে চলে যায় রাতে। আকাশ ও সাইদ শেখ বাড়িতে আসে। উঠানে দাঁড়িয়ে জলিল কাকা বলে ডাকছে আকাশ। আকাশের বাবার নাম আব্দুল হামিদ। হামিদ ও জলিল খুব ভালো বন্ধু ছিল। সেই হিসেবে আকাশকে জলিল ভালোভাবে চেনে। আকাশের ডাক শুনে জলিল বাইরে যায়। কে ডাকছে বলতে বলতে আকাশকে দেখে হাসি মুখে বলে,